ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 11 সেমিস্টার 2 এর ইম্পর্টেন্ট বিটিকিউ গুলি, যেগুলি দেখে গেলে তোমরা সব ধরনের প্রশ্ন অ্যাটেম্প করতে পারবে। তো বেশি কথা ব্যয় না করে একেবারে সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। ক্লাস 12 এর সেমিস্টার 2 এর যে স্ট্রাকচারটা তোমরা আশা করি প্রত্যেকে জানো যে তোমাদেরকে কটা করে পড়তে হবে, তবু আমি একবার রিপিট করে দিচ্ছি। ক্লাস 12 এর সেমিস্টার 2 এ বোর্ডের নিয়ম অনুযায়ী প্রোজ তোমাকে পড়তে হবে দুটো, এনি টু। একটা পড়লেও হয়ে যাবে, কেননা প্রোজ থেকে 8টা প্রশ্ন আসার কথা, তার থেকে তোমাকে দুটো অ্যাটেম্প করতে হবে। ওকে। সেকেন্ড হচ্ছে পোয়েম। পোয়েমও আমার দুটো পড়লে সেফ সাইডে থাকা যাবে, একটা পড়লেও হয়ে যাবে আশা করা যায়। কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে প্রোজ তোমরা দুটো পড়ো এবং পোয়েমও দুটো পড়ো। এর সাথে থাকছে যেটা আমাদের ফোক টেলস। ফোক টেলস থেকে 3টে ফোক টেলস আছে। সেই 3টে ফোক টেলস এর মধ্যে তুমি যদি যে কোনো একটা ফোক টেলস ভালো করে একটা ফোক টেল ভালো করে পড়ো, তাহলেই কিন্তু তোমার যে কোনো একটা 5 নম্বরের প্রশ্ন তুমি সেখান থেকে কমন পেয়ে যাচ্ছ। 3টে থেকেই প্রশ্ন দেওয়া নিয়ম। সেই 3টের মধ্যে যে কোনো একটা যদি 5 নম্বরের জন্য ভালো করে পড়ে যাও, তাহলে তোমার কাছে প্রশ্ন অ্যাটেম্প করাটা কোনো দুরূহ ব্যাপার হবে না, তুমি খুব সহজেই প্রশ্নগুলি অ্যাটেম্প করতে পারবে। এবার দেখো, আমি যেগুলো চুজ করেছি, যে প্রশ্নগুলো চুজ করেছি সেটা আমি আলোচনা করছি। বিটিকিউ থেকে আমি যে বললাম যে দুটো পোয়েমই পড়তে হবে, দুটো পোয়েম পড়বো আমি 2 মার্কসে সেফ থাকার জন্য। আমি যদি একটা পড়ি সেক্ষেত্রেও কিন্তু আমার 2 মার্কস হয়ে যাওয়ার কথা, যদি বোর্ডের রুল ফলো করা হয় তবে। এবার বিটিকিউ আমি যে কোনো একটা থেকেই পড়বো, ঠিক আছে? প্রোজ থেকে বা পোয়েম থেকে বিটিকিউ যে কোনো একটা টপিকের ওপর পড়লেই হবে। তো পোয়েমের থেকে আমি চুজ করেছি স্টিল আই রাইজ। স্টিল আই রাইজ থেকে আমি গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি বা আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রশ্ন 1 স্টিল আই রাইজ থেকে রয়েছে জাস্টিফাই দ্য টাইটেল স্টিল আই রাইজ। জাস্টিফিকেশন করলে যেটা হবে সেটা হচ্ছে তোমরা যে কোনো ধরনের প্রশ্নের উত্তরে জাস্টিফিকেশন থেকে অনেকাংশে বানিয়ে নিতে পারবে যে স্টিল আই রাইজ নামকরণটা কি সিগনিফিক্যান্ট বা যথার্থ। সেইটা যদি তুমি পর্যালোচনা করতে পারো, সেটা পর্যালোচনা তুমি তখনই করতে পারবে যখন স্টিল আই রাইজ এর ভেতরের জিনিসগুলো তুমি জানবে, এবং ওই জাস্টিফিকেশনটা তুমি খুব ভালো করে রেডি করে রাখো। যদি জাস্টিফিকেশন ঠিকঠাক রেডি থাকে, তাহলে কিন্তু পোয়েম থেকে আনসার করাটা কোনো কঠিন ব্যাপার হবে না। এর পাশাপাশি হাউ ভ্যারিয়াস ইমেজেস আর প্রেজেন্টেড ইন দ্য পোয়েম স্টিল আই রাইজ। আমরা দেখেছি যে স্টিল আই রাইজ কবিতায় যিনি কবি, তিনি বিভিন্ন রকমের পার্টিকেলের উদাহরণ দিয়ে দিয়ে নিজেকে তার সাথে তুলনা করেছেন, যেমন তার মধ্যে একটি হচ্ছে ডাস্ট। তো এইভাবে কিভাবে বিভিন্ন ইমেজ তুলে ধরে কবি বোঝাতে চেয়েছেন যে স্টিল আই রাইজে তিনি বিভিন্ন এলিমেন্টের মাধ্যমে নিজেকে রিপ্রেজেন্ট করেছেন, সেইটা তুমি আলোচনা করো। ভিভিআই এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নটার উত্তর যদি কেউ ঠিকঠাক রেডি করে, তাহলে সে কিন্তু স্টিল আই রাইজ থেকে যে কোনো উত্তর পারবে। How does the poetess capture triumph in the poem? স্টিল আই রাইজে চলছে। স্টিল আই রাইজে কিভাবে তিনি জয়লাভ করেছেন, সবকিছুর শেষে সমস্ত রকমের যত তার বিষয়ে মন্তব্য অথবা তার বিষয়ে যত রকমের আজে বাজে সমালোচনা, তার পূর্বপুরুষদেরকে নিয়েও যে প্রত্যেকের মনে একটা একটা নেগেটিভিটি রয়েছে, সেই সমস্ত কিছুকে পার করে কিভাবে কবি ট্রিয়াম্ফকে ক্যাপচার করেছেন। যেমন কেউ বলেছে যে তিনি সিক্রেট মিটিং করেন, সেইভাবে তিনি তার জীবনে এতটা বিলাসবহুল জীবনযাপন মেনটেন করছেন। তো কিভাবে তিনি সমস্ত সমালোচকদের ঊর্ধ্বে গিয়ে অ্যাজ আ ফিমেল তিনি ট্রিয়াম্ফ ক্যাপচার করেন, সেই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হাউ ইজ দ্য স্টোরি অফ আওয়ার অ্যানসেস্টার্স রিটেন ইন দ্য হিস্ট্রি। কিভাবে তার পূর্বপুরুষদের নাম ইতিহাসে খোদিত রয়েছে বা রচিত রয়েছে। এইখানে যিনি কবি স্টিল আই রাইজের মায়া অ্যাংলিউ, তার যে অ্যানসেস্টার্স তারা ব্ল্যাক কমিউনিটি বা ব্ল্যাক রেস থেকে ছিলেন, তো তাদের ইতিহাস কিভাবে লেখা রয়েছে, এইটা কিন্তু এই লাইনটা
কবিতাতেও উল্লেখ করা আছে। তোমরা এই প্রশ্নটা খুব সুন্দর করে রেডি করবে। পরবর্তী পোর্শন হচ্ছে প্রোজের। প্রোজ থেকে আমি সিলেক্ট করেছি জিমি ভ্যালেন্টাইন। যেহেতু বিটিকিউ আমার একটা যে কোনো ইউনিট থেকে করলেই হয়ে যাচ্ছে, তো জিমি ভ্যালেন্টাইন থেকে বিটিকিউ গুলো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। হি ওপেন্ড দিস এন্ড গেজড ফন্ডলি। হোয়াট ওয়াজ ওপেন্ড? হোয়াট ডিড দ্য পারসন গেজ ফন্ডলি অ্যাট? Why did he gaze at it fondly? Very very important. সেই যে জিমির যে নিজস্ব বানানোর টুল কিটটা ছিল সেইটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। হোয়াট ওয়াজ ওপেন্ড, কোন জিনিসটা ছিল? তার স্পেশাল অর্ডার দিয়ে বানানো বা একদম এক্সক্লুসিভ যে কিট ছিল সেইটার যে বক্স ছিল সেইটা ওপেন্ড হয়েছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিন অফ দ্য রবারিজ and was hard to remark. Who was Ben Price? Ben Price was an eminent investigator who used to investigate the cases of burglary. Okay, তো বেন প্রাইস একজন বিখ্যাত ইনভেস্টিগেটর ছিলেন যিনি কিনা এই বার্গলারির কেসগুলোকে তিনি ইনভেস্টিগেট করতেন। What did he know of Jimmy's habit? তো জিমির হ্যাবিট সম্বন্ধে তিনি কি জানতেন? Jimmy's swift style of work was known to Ben Price. Jimmy had to drill nothing but one hole. সে একটা মাত্র ছিদ্র করত, তাই তো? আর সেই চিজের মতো করে সিন্দুকগুলোকে খুলে দিত, সেইটাই এখানে লিখতে হবে। Mr. Ralph D. Spencer, the phoenix that arose from Jimmy Valentine's ashes. Who is Ralph D. Spencer? নতুন identity. Ralph D. Spencer is the new identity of Jimmy Valentine. He, by profession, chose to be a businessman and he decided to deal in shoes. Okay. What is Phoenix? Phoenix কি? Why has the comparison been made? কেন এই কম্প্যারিজনটা তৈরি করা হয়েছে? Very very important. এই যে what is Phoenix and why has the comparison been made, এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং এই দুটো প্রশ্ন কিন্তু যথেষ্ট টাফ। এর উত্তর খুঁজে বার করতে হবে। কেন ফিনিক্স বলা হয়েছে আমি সেটা সংক্ষেপে বলে দিই, যে ফিনিক্স পাখির মতোই ফিনিক্স কি একটা কোনো কিছুর ভস্ম থেকে বা অ্যাশেস থেকে তৈরি হয়। তো সেই ফিনিক্স পাখি যেরকম একদম সম্পূর্ণ নতুন ভাবে তৈরি হয় কারণ অ্যাশ থেকে, ফিনিক্স তো অ্যাকচুয়ালি আমাদের ইমাজিনেশন। ফিনিক্স পাখির বর্তমান মানে ইন প্র্যাকটিক্যাল তার কোনো অস্তিত্ব নেই, বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। তো ফিনিক্স পাখি আমাদের ইমাজিনেশনে কিভাবে তৈরি হয়? কারণ অ্যাশেস থেকে ফিনিক্স একদম সম্পূর্ণ একটা নতুন রূপ নেয়। যার অ্যাশেস থেকে তৈরি হচ্ছে তার সাথে কিন্তু ফিনিক্স পাখির কোনো মিল থাকে না। তো সেইভাবে এখানে কম্প্যারিজনটা করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড জিমি কম্প্রোমাইজ হিজ লাভ ডিমান্ড এট দ্য এন্ড অফ দ্য স্টোরি? কিভাবে জিমি সেই বাচ্চাটিকে বাঁচানোর জন্য নিজের ভালোবাসাকেও দাওতে লাগিয়েছিল, যে যদি তার ভালোবাসার মানুষ জানতে পারতো যে জিমি আখেরে একজন সেফ ক্র্যাকার, তখন কিন্তু তার ভালোবাসা তাকে অ্যাকসেপ্ট নাও করতে পারতো। কিন্তু সেই রিস্ককে মাথায় রেখেই সে তবুও তার লাভ ডিমান্ডকে কম্প্রোমাইজ করেছিল এবং সেই বাচ্চাটিকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, এরপরের যে আমি যে ফোকটেলস থেকে যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ। ওকে, দ্য ঘোস্ট ব্রাহ্মণ স্টোরিটা আমার মনে হয়েছে 5 নম্বর অ্যাটেন্ড করার জন্য সব থেকে উপযুক্ত। তো ঘোস্ট ব্রাহ্মণের এই 9, 10 এবং 11 এই 3টে প্রশ্ন আছে। হোয়াট প্রবলেম ডিড দ্য পুয়ার ব্রাহ্মণ কনসিডার টু বি দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড? কোনটা ছিল তার কাছে সব থেকে যে হার্ডেস্ট বিষয়, সব থেকে কঠিন কি ছিল? কি ছিল তার কাছে যে তার জন্য সুযোগ্য পাত্রী খুঁজে পাওয়া বা তার বিবাহ হওয়াটা ছিল তার কাছ থেকে হার্ডেস্ট থিং। সে কিন্তু বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিয়ে নিয়ে তবে বিয়ে করেছিল। Why did he think so? কেন সে এরকম মনে করতো? How did he overcome the problem? অবশেষে কিভাবে করতে পারলো? Okay, what problem did the poor Brahman face immediately after his marriage? বিয়ে তো করলো, বিয়ের আগে তার কাছে সবথেকে প্রবলেম ছিল বিয়ে করাটা এবং সুযোগ্য পাত্রী খোঁজাটা। কিন্তু বিয়ে করবার পর তার যে প্রবলেম সে ফেস করলো ডিউ টু আনএমপ্লয়মেন্ট, তার কোনো কাজ ছিল না, সে এরপর কি করবে সে সেটা জানতো না। এইটা ছিল তার প্রবলেম আফটার
immediately after his marriage, how did he want to solve the problem? সে কিভাবে প্রবলেম সলভ করেছিল? বইতে আছে, খুব ভালো করে এটাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। Bring out the reflection of the society represented in the ghost Brahman. In the story, the ghost Brahman, story কথাটা এখানে নেই। তো ঘোস্ট ব্রাহ্মণ গল্পে কিভাবে বাস্তব সমাজের প্রতিফলন দেখতে পাওয়া যায়? অবশ্যই the practical society is filled with unemployment and poverty, ঠিক তারই রিফ্লেকশন দেখতে পাচ্ছি। due to unemployment বা in search of a job, the newly wed Brahmin had to leave his own house and go out, leaving his wife and mother behind. তাকে তো তার মাকে এবং তার স্ত্রীকে ফেলে চলে যেতে হয়েছিল। তো এই যে আনএমপ্লয়মেন্টের যে পিকচার, সেই সমাজেও আনএমপ্লয়মেন্ট আছে, সেই সমাজেও কর্তৃপক্ষের দায় সারা একটা ভাব আছে যে সে যখন কিংকে বলতে গেছিল তার প্রবলেমের কথা, কিং কিন্তু আখেরে সেটাকে সলভ করেনি। তো এইভাবে প্র্যাকটিক্যাল সোসাইটির রিফ্লেকশন কিন্তু ঘোষ ব্রাহ্মণে আমরা পাই। আমি এই প্রশ্নগুলো তোমাদেরকে পর্যালোচনা করে দিলাম, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা রেডি রাখো, এবং এই উত্তর কয়েকটা রেডি করলেই কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন অত্যন্ত সহজ মনে হবে। সকলকে আগাম অল দ্য বেস্ট জানাই, সকলে ভালোভাবে পরীক্ষা দিও, ভালো থেকো।